স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। এটি তোমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে সিকিউ, এমসিকিউ এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে। গত পাঠে আমরা মোবাইল ফোনের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে এক দেশে বসে আরেক দেশেই মোবাইল ফোনে কথা বলা যায় স্যাটেলাইট ব্যবহার করে, অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কিভাবে মোবাইল ফোনে কথা বলা যায় আমরা দেখেছি। আজ আমরা মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে আলোচনা করব, যে আজকে আমরা যে আধুনিক মোবাইল ফোন পাচ্ছি এটা আসলে কিভাবে আমাদের কাছে এসেছে এবং কখন এসেছে। আবিষ্কারের শুরুতে মোবাইল ফোন কেমন ছিল, তখন কি যে সুবিধাগুলো ভোগ করতো সেই সুবিধাগুলো কি আমরা এখনো পাচ্ছি? মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। আজকে মোবাইল ফোনের এই যে উন্নয়ন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা বছরের পর বছর গবেষণার ফল। এই পর্যন্ত আবিষ্কৃত মোবাইল ফোনের 4টি প্রজন্মে ভাগ করা যায়, অর্থাৎ যতগুলো মোবাইল ফোন আমরা পেয়েছি সেই আবিষ্কারের শুরু থেকে আজ পর্যন্ত সবগুলো মোবাইলকে 4টি প্রজন্মে ভাগ করা হয়েছে। নিচে আমরা তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। আসো আমরা প্রথম প্রজন্মটা দেখে নিই। প্রথম প্রজন্ম হচ্ছে 1950 থেকে 1989, এই সময়কাল পর্যন্ত। দেখো বিশাল একটা সময়কাল। 1950 থেকে 1989 তোমাদের কারো জন্মই হয়নি এই সময়ের মধ্যে। 1989 এটা কিন্তু বেশি দূরের না, এটা গত দশকের শেষের দিকের কথা। এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়েছিল। সিগন্যাল এনকোডিং ছিল এফডিএমএ। এফডিএম এর পুরো নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তাহলে এটা কিন্তু এমসিকিউতে লাগতে পারে যে প্রথম প্রজন্মের সেল এনকোডিং কোনটি ছিল বা সিগন্যাল এনকোডিং কোনটা ছিল, সেটা হচ্ছে এফডিএমএ। এবং সেখানে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো। সিগন্যাল ফ্রিকোয়েন্সি ছিল তুলনামূলক কম। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু এখন নাই, যে এখন আমরা হেঁটে হেঁটে বাসে বসে যে কোনো জায়গায় বসে ট্রেনে বসে আমরা এখন ফোনে কথা বলতে পারি, এতে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয় না। কিন্তু প্রথম প্রজন্মের মোবাইল ফোনের যে বৈশিষ্ট্যটা সেটা ছিল যে কথা বলা অবস্থায় যদি ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হয় তাহলে সেটা কি হতো, ট্রান্সমিশনটা বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মাইক্রো প্রসেসর এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বর্তমানে কিন্তু আরো আধুনিক প্রসেস ব্যবহৃত হয়। একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই। আন্তর্জাতিক রোমিং সুবিধা না থাকা, ওজনে অনেক ভারী, আকার অনেক বড়। আমি নিজেও অনেক বড় মোবাইল ফোন দেখেছি যেটা কাঁধে নিয়ে হাঁটা যেত। আগের দিনের মোবাইল ফোন কাঁধে নিয়ে হাঁটা লাগতো, অনেক বড় আকারের মোবাইল ফোন ছিল। হ্যান্ডসেট ইন্টারোপারেবিলিটি নয়। তো এখন ইন্টারোপারেবিলিটি মানে কি আমরা একটু পরে জানবো। দেখো ইন্টারোপারেবিলিটি মানে হচ্ছে হ্যান্ডসেটে যে কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা না থাকে। এখন একটা মোবাইলের ভিতরে সব কোম্পানির বা সব অপারেটরের সিম ব্যবহার করা যায়, কিন্তু আগে এটা ছিল না। আগে একটা ফোনের জন্য একটা সিমই বরাদ্দ ছিল এবং সেটা কিন্তু অ্যাটাচ ছিল। কিছুকাল আগেও বাংলাদেশে সিটিসেল নামে একটি কোম্পানি ছিল, এখন এটা বাংলাদেশে নেই, এটা বন্ধ হয়ে গেছে। সিটিসেল কোম্পানির যে সিম গুলো ছিল সেটা একটা সেটের জন্য একটা সিম ছিল, এবং এগুলোকে অবশ্যই সিম কার্ড বলা হতো না, এগুলো বলা হতো রিম কার্ড। বর্তমানে আমরা যে ছোট চিপটা ব্যবহার করি এটার নাম হচ্ছে সিম কার্ড, কিন্তু সিটিসেলে যেটা ব্যবহার করা হতো সেটা ছিল রিম কার্ড। এবং প্রথম প্রজন্মের মোবাইল ফোনে কিন্তু সব কম অপারেটরের সিম কিন্তু, অর্থাৎ সব অপারেটরের এই যে চিপটা ব্যবহার করা যেত না। তাহলে পরীক্ষা আসতে পারে যে ইন্টারোপারেবিলিটি মানে কি। ইন্টারোপারেবিলিটি মানে হচ্ছে হ্যান্ডসেটে যে কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা না থাকা। সিম কার্ড ব্যবহারের সুবিধা না থাকে, অর্থাৎ সিম কার্ড ব্যবহার করা যেত না। হ্যান্ড অফ সুবিধা না থাকে। হ্যান্ড অফ মানে কি আমরা একটু পরে দেখবো। হ্যান্ড অফ মানে হচ্ছে সংযোগ থাকা অবস্থায় ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এটাও মনে রাখতে হবে। তাহলে এখন কিন্তু এই যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো কিন্তু এখন দূর হয়ে গেছে। এখন আমরা একটা সিম, একটা সেটের ভিতরে সবগুলো সিম ব্যবহার করতে পারি, সব কোম্পানির সিম ব্যবহার করতে পারি। এখানেও দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে কথা বলতে পারি, বা ট্রেনে বসে, বাসে বসে, যে কোনো জায়গায় বসে কথা বলা যায়, কিন্তু সংযোগ এখন বিচ্ছিন্ন হয় না। এখন আমরা দেখবো দ্বিতীয় প্রজন্ম, যেটা 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত ছিল। এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম প্রজন্মে আমরা পেয়েছিলাম কি অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল, এখানে আসছে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল। এখানে সিগন্যাল এনকোডিং হচ্ছে এফডিএমএ, টিডিএমএ, সিডিএমএ, যেটা প্রথম প্রজন্মে ছিল শুধুমাত্র এফডিএমএ। সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন উদ্ভব হয়। তাহলে এখানে দেখো সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়েছে। উন্নত মানের অডিওর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়। ডেটা স্থানান্তর করার গতি অনেক বেশি, ডেটা প্রতারণা রোধে সহায়তা করে। সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি চালু হয়। তোমরা এখন বর্তমানে সিমের যে অপশনটা ব্যবহার করো সেটা হচ্ছে প্রিপেড পদ্ধতি। তোমরা মনে রাখবে বর্তমানে বাংলাদেশে দুটো পদ্ধতি প্রচলিত আছে, একটা হচ্ছে প্রিপেড পদ্ধতি, একটা হচ্ছে পোস্টপেড পদ্ধতি। প্রিপেড পদ্ধতি হচ্ছে তোমাদেরকে আগেই টাকা পরিশোধ করতে পারতে, তোমরা আগে টাকা রিচার্জ করবে, তারপরে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবে। আর পোস্টপেড হচ্ছে তো একটা লিমিট দেওয়া হবে, ধরো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার একটা লিমিট থাকবে, সেই লিমিট অনুযায়ী তুমি কথা বলবা, টাকা পরে পরিশোধ করলে হবে। এটাকে বলে পোস্টপেড। সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু। মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতির ব্যবহার আমরা দেখব, যে প্যাকেট সুইচিংটা কিভাবে হয়। অর্থাৎ আমরা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যে আমরা যে মেসেজ পাঠাই, আমরা যে এমএমএস পাঠাই, আমরা যে ইমেল পাঠাই, এখানে যে ডেটাগুলো স্থানান্তর হচ্ছে, এখানে দ্বিতীয় প্রজন্মে কিন্তু প্যাকেট সুইচ পদ্ধতির নেটওয়ার্ক ব্যবহার হতো। আমরা এখন জানবো যে আসলে প্যাকেট সুইচিংটা কেমন ছিল, প্যাকেট সুইচিং পদ্ধতিতে কিভাবে ডেটা ট্রান্সমিট হয়। এবং দেখো এমএমএস এবং এসএমএস সেবা কার্যক্রম চালু হয়, যেটা প্রথম প্রজন্মে ছিল না। এমএমএস তোমরা জানো যে এমএমএস খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন মোবাইল ফোনের জন্য, যেখানে ছবি পাঠানো যায়। আর এসএমএস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট টেক্সট পাঠাতে পারি এসএমএস পদ্ধতিতে। শর্ট মেসেজ সার্ভিস, এটা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তাহলে এই এমএমএস এর মাধ্যমে আমরা ছবি পাঠাতে পারি, আর এসএমএস এর মাধ্যমে আমরা ছোট ছোট মেসেজ পাঠাতে পারি, যেটা প্রথম প্রজন্মে ছিল না, দ্বিতীয় প্রজন্ম থেকে এগুলোর উদ্ভব হয়। এরপরে জিএসএম পদ্ধতিতে ডেটা ভয়েস প্রেরণ করা সম্ভব। জিএসএম তোমরা বর্তমানে আমরা সিমের জন্য মোবাইলের যে প্রযুক্তিটা, সেটা হচ্ছে জিএসএম, জেনারেলাইজড সিস্টেম ফর মোবাইল। তাহলে জিএসএম পদ্ধতি কথোপকথন চলাবস্থায় ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে, যেটা প্রথম প্রজন্মে ছিল না। ক্ষেত্র বিশেষে অন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারের ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয়। এখানে অন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারের দ্বারা ট্রান্সমিটার দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয়। এখন আমরা সার্কিট সুইচিংটা একটু দেখব। দেখো কিভাবে ডেটা ট্রান্সমিট হবে। ধরো এই মেসেজটা, এই ছবিটা তুমি মোবাইলে এমএমএস করে পাঠাবে, তাহলে এটা যাবে কিভাবে? এই ছবিটা কিভাবে যাবে আরেকজনের মোবাইলে? দেখো এটা কিভাবে যাচ্ছে। এখানে দেখো কে পাঠাচ্ছে এবং কে পাবে, দুইজনের আইপি অ্যাড্রেস আছে। কে পাঠাচ্ছে এবং কে পাবে, দুইজনেরই আইপি অ্যাড্রেস আছে এখানে। দেখো সবগুলো ডট একসাথে হয়েছে এবং এটা মোবাইলে যে আবার জয়েন্ট হয়ে গেছে। আমরা এটা আবার দেখবো একটু। যে পাঠাচ্ছে তার আইপি অ্যাড্রেস, যে পাবে তার আইপি অ্যাড্রেস, দুইজনের আইপি অ্যাড্রেস আছে এই ডটের ভিতরে। দেখো কতগুলো ডটে ভাগ হয়ে গেছে এই ছবিটা। এটা হচ্ছে সার্কিট সুইচিং। দেখো কিভাবে যাচ্ছে, এবং ছবির নাম থাকবে, যে পাঠাবে তার আইপি অ্যাড্রেস থাকবে, যে পাবে তার আইপি অ্যাড্রেস থাকবে। দেখো ডটগুলো একসাথে হয়ে গেছে এবং সেটা অন্য অপারেটরের মোবাইলে গিয়ে দেখো সেটা ওপেন হয়ে গেছে।
সিম কার্ড ব্যবহারের সুবিধা চালু হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে, এবং সীমিত আকারে হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি সুবিধা। তোমরা জানো ইন্টারঅপারেবিলিটি সুবিধা মানে কি, যে বিভিন্ন অপারেটরের সিম কার্ড একই মোবাইলে ব্যবহার করার সুবিধা থাকে, যেটা দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে। এখন আমরা দেখবো তৃতীয় প্রজন্ম 2001 থেকে 2008 সাল পর্যন্ত অনেক আধুনিকায়ন হয়েছে এই সময়কালে মোবাইল ফোনে। দেখো, ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে এখানে ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং দুটো পদ্ধতি কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়। আমরা একটু আগে যেটা দেখেছি সেটা ছিল সার্কিট সুইচিং। এখন আমরা দেখবো যে তৃতীয় প্রজন্মের প্যাকেট সুইচিং ও পদ্ধতির ব্যবহার হয়েছিল, এবং এই পদ্ধতিতে খুব দ্রুত ছবি এবং ভয়েস আদান প্রদান করা যায়। মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান প্রদানের এক নতুন মাত্রা যোগ হয়। এখন আমরা কিন্তু বিভিন্ন এই যে ইন্টারনেট প্যাকেজ কিন্তু মোবাইল ফোনে ব্যবহার করতে পারি, যেটা কিন্তু দ্বিতীয় প্রজন্মেও ছিল না, এটা তৃতীয় প্রজন্ম মোবাইল থেকে শুরু হয়েছে। যে আমরা এখন এই যে ইন্টারনেটের প্যাকেজ গুলো, যেটা আগে কম্পিউটারে মডেমের মাধ্যমে ব্যবহার করা যেত, সেটা আমরা এখন মোবাইল ফোনেই ব্যবহার করতে পারি। ইডিজিই পদ্ধতি কার্যকর হয়, এর ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর হয়। জিপিআরএস এর ব্যবহার তোমরা জানো, জিপিআরএস খুবই গুরুত্বপূর্ণ। জিপিআরএস এর মাধ্যমে কি করা হয়? জিপিআরএস যেটা তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে, ভিডিও কলের ব্যবহার, হ্যান্ড অফ সুবিধা চালু, যেটা দ্বিতীয় প্রজন্ম ছিল, হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি সুবিধা, যেটা দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে, সেখানে এখানে তৃতীয় প্রজন্ম এটা আরো ব্যাপক আকারে শুরু হয়। নেটওয়ার্ক এ এখানে এ পড়বা, নেটওয়ার্কে জিএসএম, ইডিজিই, ইউটিএমএস এবং সিডিএমএ ইউজার স্ট্যান্ডার্ডের ব্যবহার। ডেটা স্থানান্তর করেছে 2 Mbps এর অধিক। মোবাইল ব্যাংকিং এবং ই কমার্স তোমরা জানো, এখন বর্তমানে যে মোবাইল ব্যাংকিং চালু হচ্ছে, এটা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে ব্যবহার শুরু হয়। এবং এই যে ই কমার্স মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, ইমেল পরিচালনা করা, সবকিছু এখন কিন্তু মোবাইল ফোনে করা যাচ্ছে। কম্পিউটারে আমরা যে যে কাজগুলো করতে পারি, সেই সবগুলো কাজই কিন্তু এখন আমরা তৃতীয় প্রজন্মের মোবাইলের মাধ্যমে করতে পারি। অর্থাৎ বর্তমানে মোবাইল ফোনের যে আধুনিকায়ন, সেটা কিন্তু হয়েছে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের কারণে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার যদি না হইতো, তাহলে কিন্তু আমরা মোবাইল ফোনে এত কাজ কিন্তু করতে পারতাম না। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু। এখন আমরা দেখবো প্যাকেট সুইচিং। দেখো, প্যাকেট সুইচিং পদ্ধতিতে কিভাবে ডেটা ট্রান্সমিট হয় অতি দ্রুত গতিতে। দেখো, এই ছবিটা আমরা পাঠাবো। দেখো ছবিটা কিভাবে ট্রান্সমিট হবে। এটা হচ্ছে প্যাকেট সুইচিং পদ্ধতি। আগে আমরা দেখেছিলাম সার্কিট সুইচিং পদ্ধতি। দেখো, সবগুলো জায়গায় একসাথে হবে। এখন আমরা দেখবো চতুর্থ প্রজন্ম, যেটা 2008 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলতেছে। 4G গতি 3G তুলনায় 50 গুণ বেশি। দেখো, 4G গতি 3G গতির তুলনায় 50 গুণ বেশি, এবং প্রকৃত ব্যান্ডউইথ 10 Mbps আশা করা হচ্ছে। টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান করবে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার, যেটা আমরা করতে পারি। উচ্চগতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের ব্যবহার। এখন আমরা বর্তমানে কম্পিউটারে যে ওয়াইফাই ব্যবহার করি, সেটা আমরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করতে পারি। ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা, নেটওয়ার্কে এসডিআর প্রযুক্তি, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও। জিপিএস এর ব্যবহার, জিপিএস লোকেশন তোমরা জানো, জিপিএস এর মাধ্যমে আমরা লোকেশন ট্র্যাক করতে পারি, এবং পুলিশ এবং আমাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে, বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাহিনী কিন্তু জিপিএস ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে দুষ্কৃতিকারীদের। এবং আমরা চাইলে প্রত্যেকের মোবাইলে জিপিএস অন করে দিয়ে আমরা কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারি। এবং বাচ্চাদের, ছোট মানুষদের যারা মেলায় গেলে বা বিভিন্ন জায়গায় হারিয়ে যায়, তাদেরকে আমরা এখন জিপিএস ট্র্যাকিং ডিভাইস কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা কিনে দিয়ে হারিয়ে যাওয়াটা রোধ করতে পারি। তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ করতে হবে, এবং এই প্রশ্নটার আনসার লিখে অবশ্যই আমাকে দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো
যে আবিষ্কারের প্রথম দিকে মোবাইল ফোনে কি কি সমস্যা ছিল, তারা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করছে, এখন তুমি বর্তমানে কি কি সুবিধা পাচ্ছ। তোমরা যে মোবাইলটা হাতে পেয়েছো বর্তমানে, তার ভিতরে আধুনিক সব সুযোগ সুবিধা আছে। তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারো, ভিডিও কল করতে পারো, ই কমার্স করতে পারো, ইমেইল পাঠাতে পারো, তোমরা মুভি দেখতে পারো, তোমরা টেলিভিশন দেখতে পারো, সবকিছু করতে পারো। এখন আইপিটিভি ব্যবহার করা যায় মোবাইল ফোনে, আইপিটিভি দেখা যায়। এখন আর টেলিভিশনে কোনো চ্যানেল দেখতে হয় না, সবকিছু মোবাইল ফোনে দেখা যায়। এটা সবই সম্ভব হয়েছে। যে এটা আসলে একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের গবেষণার ফল। তোমরা দেখবা যে আগামী 20 বছর পরে মোবাইল ফোনের আরো আধুনিক আইন ঘটবে। সে পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।